আরও ধ্বংসাত্মক প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে ইরান। ট্রাম্পের বাণিজ্য নিষেধাজ্ঞায় অস্বস্তি, কাদের পাশে পাচ্ছে তেহরান। আমেরিকার অর্থ হাতিয়ে রোবোটিক্সে চীনের চমক, বিশ্ববাজারে দাপুটে আধিপত্য, কিভাবে হাতছাড়া মার্কিন সামরিক উদ্ভাবন। এবার আরেক মুসলিম দেশ সিরিয়ায় হামলা চালালো ইসরায়েল, তীব্র নিন্দা কাতার, পাকিস্তান সহ মুসলিম দেশগুলোর হুমকিতে কেন তুরস্ক। 93 কোটি টাকা আয় মাত্র দুদিনে, মুক্তির পরই ঝড় তুলে ইমরান হাশমির রাজকীয় ফেরা, কি আছে সিনেমাতে, কেন প্রথমে কেউ এটি কিনতে চায়। কারো হুমকিতে অস্ত্র উৎপাদন থেকে পিছু না হটে আরও ধ্বংসাত্মক ও ভয়ঙ্কর প্রতিরোধের হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এই লক্ষ্যে সামরিক সক্ষমতা বৃদ্ধি আর নিখুঁত নিশানায় আঘাত হানতে উন্নত ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়িয়েছে তেহরান। বেড়েছে সামরিক খাতে বিনিয়োগ। বসে নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ইরানের ওপর নয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা অমান্যকারী দেশগুলোর বিরুদ্ধে কঠিন ব্যবস্থার হুমকি দিয়েছেন তিনি। আমেরিকার এই নিষেধাজ্ঞাকে চীন পাত্তা না দিলেও অন্যদের কি খবর? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। আমেরিকার সাথে আবার সংঘাত বাঁধলে পুরনো নয়, নতুন এবং আরও বিধ্বংসী অস্ত্র ব্যবহারের হুঙ্কার দিয়েছে ইরান। নিকট ভবিষ্যতে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে এরই মধ্যে সামরিক খাতে বিনিয়োগ বাড়িয়েছে তেহরান। শত্রুর লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালাতে দূরপাল্লার মিসাইল এবং অন্যান্য সামরিক সরঞ্জামের উৎপাদন বাড়িয়েছে মোস্তফা খামেনির দেশ। বৃহস্পতিবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহেব্বি এসব তথ্য দেন। তার মতে, এবার এমন কোনো অস্ত্র দেখা যাবে না যা অতীতে ব্যবহার করেছে তেহরান। প্রতিরোধ হবে আরও ধ্বংসাত্মক ও ভয়ঙ্কর। এমন সময় তিনি হুঁশিয়ারি দিলেন যখন ইরানকে চাপে ফেলতে অর্থনৈতিক নিষেধাজ্ঞার নতুন খেলায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত ইরান কি ট্রাম্পের এই নয়া চক্রান্তের মোকাবেলা করতে পারবে? নতুন এই বাণিজ্যিক লড়াইয়ে কাদের পাশে পাচ্ছে তেহরান? ইরানকে কাবু করতে অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফন্দিয়েটে বুধবার ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শিগগিরই অর্থনৈতিক ডি-ডে বা বিশ্বজুড়ে অর্থনীতির মহাপ্রলয় ঘটানো অভিযান শুরুর হুঁশিয়ারি দেন তিনি। এই বাণিজ্য যুদ্ধে যারা ইরানের পাশে থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ অর্থনৈতিক প্রতিষ্ঠান, বাণিজ্য, বিমানবন্দর অথবা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানকে সহযোগিতা দিলে তারাও ভয়াবহ অর্থনৈতিক পরিণতি ভোগ করবে। এমন অবস্থায় আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তথাকথিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা অভিযান দিয়ে যুক্তরাষ্ট্র আবারও নিজেদের পরাজয় ডেকে আনছে বলে সতর্ক করেন তিনি। মুসলিম বিশ্বের দেশগুলোকে আমেরিকার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন আরাকচি। আর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এক্স হ্যান্ডেলে লিখেছেন, এরই মধ্যে 2 দফায় পরাজয়ের স্বাদ পেয়েছে আমেরিকা। এখন নতুন অভিযানের নামে ডোনাল্ড ট্রাম্প তার মিত্রদের কাছে সাহায্য ভিক্ষা চাচ্ছে। আরও বড় পরাজয়ের জন্য আমেরিকাকে প্রস্তুত থাকার হুমকি দিয়েছেন গারিবাবাদি। ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক হুমকির প্রতিক্রিয়ায় একে পাত্তা দেয়নি চীন। বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিষেধাজ্ঞা আর চাপ সৃষ্টি করে কোনো সমস্যার সমাধান হবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান বলেছেন, এই সমস্যার একমাত্র সমাধান হতে পারে কূটনৈতিক প্রচেষ্টা। সেজন্য মধ্যস্থতাকারী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিকে সৌদি আরবের জন্য আরো কষ্টদায়ক হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বাহিনী। সানার আন্তর্জাতিক বিমানবন্দর এবং হুদাইদা বন্দরে সৌদি হামলার প্রতিশোধ নিতে এ হুমকি দিল ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। হুঁশিয়ারি করে বলা হয়েছে, হুথিদের নতুন লক্ষ্য হবে সৌদি আরবের দক্ষিণ সীমান্ত অঞ্চল। এমনকি প্রয়োজনে বৃহৎ পরিসরে স্থল অভিযানের হুমকিও দিয়েছে হুথি বাহিনী। ইরান, ফিলিস্তিন, লেবাননের পর এবারে আরেক মুসলিম দেশ সিরিয়ায় হামলা চালিয়েছে বর্বর ইসরায়েল। মধ্যপ্রাচ্যে নতুন করে সহিংসতা ছড়ানোর মিশনে বিনা উস্কানিতে সিরিয়ায় এই হামলা চালানোয় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান, কাতার সহ একাধিক মুসলিম দেশ। এখনই মুসলিম দেশগুলোকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে ইরান। এমন অবস্থায় তুরস্কে বৈঠকে বসতে যাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোট। এই হামলাকে তুরস্কের জন্য প্রচ্ছন্ন হুমকি কেন বলা হচ্ছে? এবারে কি তেল আবিবকে ঠেকাতে কঠিন ঐক্য গড়তে পারবে মুসলিম দেশগুলো, নাকি আবারও ব্যর্থ হবে? মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্ট। অস্ত্রের লড়াই থামিয়ে তৃতীয় সপ্তাহেও চলছে ইরান আর যুক্তরাষ্ট্রের বাগযুদ্ধ। সংযুক্ত আরব আমিরাতের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ নাকচ করে ইসরায়েলের দিকে ইঙ্গিত করেছে তেহরান। এই সুযোগে সিরিয়ায় বিমান ঘাঁটিতে ইসরায়েলের হামলার কারণে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নয়া আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা। ইসরায়েলের এমন বেপরোয়া পদক্ষেপে চরম নিন্দা জানিয়েছে পাকিস্তান, কাতার সহ একাধিক মুসলিম দেশ। এখন ইসরায়েলের বিরুদ্ধে কঠিন পথে হাঁটবে কি সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট? সিরিয়ায় হামলা কেন তুরস্কের জন্য হুমকি?
সিরিয়ার ইদলিবে আবু আল দুহুর বিমান ঘাঁটিতে অন্তত ৮ দফা বিমান হামলার খবর দিয়েছে স্থানীয় রাষ্ট্রীয় টেলিভিশন এখবারিয়া। মঙ্গলবারের ওই হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে বিবৃতি দিয়েছে কাতার আর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যে একাধিক দেশে ইসরায়েলি বাহিনীর সার্বভৌমত্ব লঙ্ঘনের নজির টেনে তীব্র প্রতিবাদ জানিয়েছে কাতার। একে বিনা উস্কানিতে হামলা উল্লেখ করে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলেছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে ফোনালাপ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার। আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করতে ইসরায়েলের অপতৎপরতা মোকাবেলার কৌশল নিয়ে আলোচনা করেন তারা। উদ্ভূত পরিস্থিতিতে এ মাসের শেষে ইস্তাম্বুলে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন সদ্য গঠিত প্রতিরক্ষা জোট সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান আর মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। ইসরায়েলি চক্রান্ত নিয়ে মুসলিম দেশগুলোকে আবারও সতর্ক করেছেন ইরাক সফরে যাওয়া ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। বিগত বছরগুলোতে আমরা বলে এসেছি যে প্রতিরোধের এই বয়ান ইরান, ইরাক ও এই অঞ্চলের সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আজ জয়নবাদীদের কুৎসিত বাস্তবতা বিশ্বের মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। ইসরায়েল যে মানবতার শত্রু আরও শক্তভাবে স্বীকৃতি পাচ্ছে। তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরায়েলের হামলার উদ্দেশ্য ভিন্ন। এর মূল লক্ষ্য তুরস্ককে পরোক্ষ হুমকি দেয়া, এমনই মনে করছেন তুরস্ক আর সিরিয়ায় দায়িত্বপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক। দ্য জেরুজালেম পোস্টে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, হামলার আগে ঘুণাক্ষরেও টের পায়নি আঙ্কারা। তাই এটি ইসরায়েলের জন্য পরীক্ষামূলক আর তুরস্কের জন্য গুরুতর সতর্কবার্তা। টম বারাকের ধারণা, হামলা আঁচ করে তুরস্কের ফাইটার জেটগুলো উড়াল দিলে, পাল্টা সামরিক ব্যবস্থা নিলে পরিস্থিতি ভয়াবহ হতো। সিরিয়ার সীমান্তের ভেতরে তুরস্ক সেনা মোতায়েন করতে যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের দেয়া এমন বিবৃতি নাকচ করে জবাব দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইপ এরদোয়ানের দপ্তর। বলা হয়েছে, বেআইনি হামলাকে জায়েজ করতে আঙ্কারার বিরুদ্ধে এমন অনুমান নির্ভর তথ্য দিচ্ছে তেল আবিব। আরো বলা হয়েছে, এটি ইসরায়েলের আসন্ন নির্বাচনে ফলাফলে প্রভাব বিস্তারের জন্য সম্প্রসারণবাদী ও অস্থিতিশীল নীতির বাস্তবায়ন। এছাড়া একে যুক্তরাষ্ট্র তুরস্কের সম্পর্ক উন্নয়নে নাখোশ ইসরায়েলের চক্রান্ত বলেও মনে করছেন বিশ্লেষকরা। গত মাসেই ন্যাটো সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে বৈঠক করেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। ঘোষণা দেন, আঙ্কারার কাছে অত্যাধুনিক মার্কিন F-35 যুদ্ধবিমান বিক্রি করবে ওয়াশিংটন। এদিকে ইরানের দুটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের এমন অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে ইসরায়েলের ফলস ফ্ল্যাগ অভিযানের ইতিহাসে নজর দিতে বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এই প্রসঙ্গে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সোমবার আরেকটি ফলস ফ্ল্যাগ অভিযানের দিকে ইঙ্গিত করেছে তেহরান। সেদিন ড্রোন হামলায় কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারজানির কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হামলাটি প্রতিবেশীদের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা। শত্রুদের এমন ফলস ফ্ল্যাগ ষড়যন্ত্রের ব্যাপারে কুর্দি বন্ধুদের সতর্ক থাকতে বলেছেন তিনি। প্রতিবেশী দেশগুলোতে ইসরায়েলের বেপরোয়া সামরিক আগ্রাসনে তেল আবিবের বিরুদ্ধে চাপা অসন্তোষ দিনকে দিন আরো জোরালো হচ্ছে। একাধিক মুসলিম দেশের প্রতিরক্ষা চুক্তি আর উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের প্রভাব বলয় দুর্বল হতে থাকায় জায়নবাদী শক্তির নজিরবিহীন পতনের অপেক্ষায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার ক্ষত বয়ে বেড়ানো ফিলিস্তিন আর লেবাননবাসী। কলকাতায় নিউ মার্কেট এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণহানির পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের পাশাপাশি উদ্বেগ ছড়িয়ে পড়েছে বাংলাদেশিদের মধ্যেও। কারণ চিকিৎসা বা ভ্রমণের জন্য কলকাতা গেলে এসব হোটেলে রাত্রিযাপন নিত্য নৈমিত্তিক এক বিষয়। মর্মান্তিক এই দুর্ঘটনার পর আবার আলোচনায় কলকাতার মিনি বাংলাদেশের অলিগলিতে জরাজীর্ণ ভবনে চলমান হোটেল ব্যবসা। ভবনগুলোর সুরক্ষা নিয়ে কি বলছে ভারতের গণমাধ্যম? এমন অবস্থায় কলকাতায় যেতে অপেক্ষমান বাংলাদেশিরা কতটা নিরাপদ? মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। কলকাতার মার্কুই স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট কিংবা নিউ মার্কেট এলাকা, যেখানে পা রাখলেই মনে হয় যেন ঢাকারই কোনো অলিগলি। কিন্তু যে মিনি বাংলাদেশের অর্থনীতি, হোটেল, লজ আর ব্যবসা চাঙ্গা থাকে বাংলাদেশি পর্যটক ও রোগীদের টাকায়, সেখানেই আজ বাংলাদেশি নাগরিকদের জীবন চরম অনিরাপদ। নিউ মার্কেট কলকাতার সবচেয়ে ব্যস্ত এবং ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি, যেখানে অলিতে গলিতে গড়ে উঠেছে হোটেল ও লজ। বাংলাদেশ থেকে চিকিৎসা ও ভ্রমণের উদ্দেশ্যে কলকাতায় যাওয়া অনেকেই এসব হোটেলে রাত্রি যাপন করেন। ১৯ আগস্ট ভোর রাতে তেমনই এক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের 4টি ইঞ্জিন এবং দুর্যোগ ব্যবস্থাপনা দলের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা হোটেলটি থেকে প্রায় 60 জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে ভবনের ভেতর থেকে 9 জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুসহ 9 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 6 জন। মৃতদের মধ্যে 8 জনই বাংলাদেশের বাসিন্দা বলে দাবি করেছে পুলিশের একটি সূত্র। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে হোটেলের একটি এসি বিস্ফোরণের জেরে সূত্রপাত ঘটে আগুনের। এই ঘটনায় শোকবার্তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে পোস্ট করা এক এক্স বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। সেই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। পাশাপাশি দমকলের তরফ থেকে স্বপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। তবে সব ছাপিয়ে প্রশ্ন উঠছে কলকাতার নিউ মার্কেট এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। অগ্নিকাণ্ডের পর ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থা আলোচনায় এসেছে। অভিযোগ উঠেছে জরাজীর্ণ ভবনটিতে চলছিল হোটেলের রমরমা ব্যবসা, কিন্তু মানা হচ্ছিল না অগ্নি নিরাপত্তা সহ সুরক্ষা সংক্রান্ত কোনো নিয়ম। 20 আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। শুধু এই হোটেল নয়, মিনি বাংলাদেশ খ্যাত পুরো এলাকার চিত্রও একই রকম। এমন বহু ভবন রয়েছে যেগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে। ভবনগুলোর ভেতরে ওপরের তলাগুলোতে যাওয়ার জন্য রয়েছে সরু সিঁড়ি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরনো ও স্যাঁতস্যাঁতে এসব ভবনে দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসা চলছে। ঘিঞ্জি ভবনগুলোর প্রতি তলায় আলাদা আলাদা নামে আবাসিক হোটেল খোলা হয়েছে। বেশিরভাগ ভবনেই কলকাতা পৌরসভার বিল্ডিং প্ল্যানের নিয়ম মানা হয়নি। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরার কথা ছিল যাদের, তারা এখন ফিরছেন কফিনে বন্দী হয়ে। ফলে ভবিষ্যতে চিকিৎসার প্রয়োজনে যাওয়া বাংলাদেশিরা সেখানে কতটা নিরাপদ বোধ করবেন সে প্রশ্ন থেকেই যায়। এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সামরিক উত্তেজনার মুখে চরম অর্থনৈতিক সংকটে পড়েছে ইরান। হরমুজ প্রণালী বন্ধ থাকার ফলে পণ্য আমদানি থমকে গিয়ে অচল হয়ে পড়েছে রাজধানী তেহরানের ঐতিহাসিক গ্র্যান্ড বাজার। একদিকে হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম, অন্যদিকে তেল বিক্রি বন্ধ হয়ে তলানিতে ঠেকেছে সরকারি রাজস্ব। চরম লোকসানের মুখে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আমেরিকার বিরুদ্ধে মাথা উঁচু করে টিকে আছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ইরান। পশ্চিমাদের নাকানি চুবানি খাওয়ালেও দেশটির অর্থনীতি এখন চরম বিপদে। রাজধানী তেহরানের 100 বছরের পুরনো গ্র্যান্ড বাজারে হ্রাস পেয়েছে ক্রেতাদের আনাগোনা। যুদ্ধের বিভীষিকা, মূল্যস্ফীতির ধাক্কা আর আন্তর্জাতিক বাণিজ্যে ধস, সব মিলিয়ে তাসের মতো ভঙ্গুর হয়ে পড়ছে ইরানের ব্যবসা বাণিজ্য। তীব্র অর্থনৈতিক চাপ আর লাগাতার লোকসানের মুখে টিকতে না পেরে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন অনেক দোকানদার। সাধারণ বিক্রেতাদের চেহারায় ফুটে উঠেছে সেই হতাশার ছাপ। পরিস্থিতি দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ছে এবং এই মন্দার বিষয়টা এখন অনেক বেশি পরিষ্কার দেখা যাচ্ছে। পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে তাহলে স্বাভাবিকভাবেই ব্যবসা আরো খারাপ হবে বলে আমি মনে করি। যতদিন যুদ্ধের এই অবস্থা বজায় থাকবে, অর্থনৈতিক পরিস্থিতি দিনে দিনে কেবল খারাপই হতে থাকবে। বাজার লাভজনক করতে গেলে স্থিতিশীলতা প্রয়োজন। যুদ্ধের এই পরিস্থিতি থাকা পর্যন্ত প্রতিদিন অবস্থা খারাপের দিকেই যাবে। বর্তমান পরিস্থিতির কারণে অর্থনীতি আসলেই আশঙ্কাজনকভাবে অবনতি ঘটছে। এখন আমাদের আশেপাশের অনেক দোকানদার যারা দোকান ভাড়ায় নিয়েছিলেন, তারা নিজেদের দোকান ছেড়ে দিচ্ছেন। সত্যি বলতে তারা আর এগুলো চালাতে পারছেন না। আমদানি নির্ভর ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বড় আঘাত হয়ে এসেছে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া। গুরুত্বপূর্ণ এই নৌপথ অবরুদ্ধ থাকায় বাজারে নতুন পণ্য আসা পুরোপুরি থমকে গেছে। ফলে পণ্যের দাম অচিরেই আকাশ ছোঁয়ার আশঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী বন্ধের কারণে বাজারে প্রভাব পড়েছে। প্রয়োজনীয় মালামাল আসতে পারছে না। অধিকাংশ পণ্য দুবাই থেকেই ইরানে আসতো। আগে থেকে আনা জিনিসপত্র মজুদ রাখা ছিল, সেসব দিয়ে আপাতত চলে যাচ্ছে। এখনো খুব বড় প্রভাব পড়েনি ঠিকই, তবে পরিস্থিতি যদি এমনই থাকে এবং মালামাল আসার কোনো বিকল্প রাস্তা না পাওয়া যায়, তাহলে অচিরেই সংকট দেখা দেবে। অক্টোবর নাগাদ পণ্যের দাম অনেকটাই বেড়ে যেতে পারে। আমাদের বেশিরভাগ পণ্যই আমদানি করা হয়।
ইরান সরকার স্বীকার করেছে দেশের রাজস্ব আয় কমার পাশাপাশি সংকট মারাত্মক রূপ নিয়েছে। এর মধ্যেই ওয়াশিংটন থেকে দেয়া হচ্ছে নতুন নতুন কঠোর অর্থনৈতিক চাপের হুমকি। এমন পরিস্থিতির জেরে হু হু করে হ্রাস পাচ্ছে সরকারি আয়। আগে আমরা জাহাজে করে মালামাল আনতাম, কিন্তু এখন সেগুলোকে সম্পূর্ণ পথ ঘুরে আমাদের কাছে পৌঁছাতে হচ্ছে। ফলে পণ্যের খরচ, উৎপাদন খরচ বেড়ে গেছে। অন্যদিকে আমাদের আয়ও কমে গেছে। আমরা আগে তেল বিক্রি করতাম, কিন্তু এখন আর তা বিক্রি করতে পারছি না। শত্রুরা আমাদের অনেক কারখানা ধ্বংস করে দিয়েছে। ফলে আমরা আগের মতো তাদের কাছ থেকে ট্যাক্স বা কর আদায় করতে পারছি না। বরং এসব কলকারখানা চালু রাখার জন্য উল্টো সরকারকেই টাকা দিতে হচ্ছে। চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে বিরাজ করছে তীব্র উত্তেজনা। দীর্ঘ অনিশ্চয়তা ও যুদ্ধের সরাসরি প্রভাব পড়ছে ইরানের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায়।